প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চান তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে, হুঁশিয়ার করলেন দুর্নীতি করলে টুটি চেপে ধরা হবে। কখনো আমানতের খেয়ানত করবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডক্টর শফিকের। নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টার আশ্বাস সিইসির। বিদেশি কূটনীতিকদের আস্থা প্রকাশ। দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশ সরকার, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসের উস্কানির তীব্র সমালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোট চেয়েছেন ধানের শীষে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি দুর্নীতিবাজদের টুটি চেপে ধরারও হুঁশিয়ারি দেন। রবিবার রাতে কুমিল্লার 14 গ্রামের জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশকে গড়তে বিএনপি পরিকল্পনাগুলো বাস্তবায়নে 12 ফেব্রুয়ারি জনগণের সমর্থন ও ভোট চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সন্ধ্যায় ফেনী পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিগত 15 বছর দেশ থেকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তারেক রহমান আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরবাসীর ওপর বিএনপির দাবি আছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই মাটিরই সন্তান। তার সম্মানে বিএনপি পূর্ণ সমর্থন চায় 12 ফেব্রুয়ারির নির্বাচনে। মানুষের ভাগ্য পরিবর্তনে গণতন্ত্রের বুনিয়াদকে শক্তিশালী করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে সবার কাছে ধানের শীষে ভোট চান। ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপর একটা হক বা দাবি। এই 14 গ্রামের সূর্য সন্তান যেভাবে আমাদের মা বোনদেরকে তারা নির্যাতন করেছিল, কোনো সুযোগ নাই আছে। একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম। আমি তাদের নামও নেইনি, তাদের কোনো সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন। আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তো তাই জানতে চায়, তাই না? এখন যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব, এটাই তো। এর আগে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 12 ফেব্রুয়ারি কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সজাগ থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান। ভোটের দিন তাহাজ্জুদে নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবেও গড়ে তোলার কথা জানান তারেক রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। 20 বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগেরও বেশি সময় পর তারেক রহমানের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। ভোট দিব কিসে, ধানের শীষে স্লোগান সহ নানা স্লোগানে মুখরিত হয় পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। দুপুর 12:30টার কিছু পর পলো গ্রাউন্ড মাঠের জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই কানায় কানায় পূর্ণ হয় পলো গ্রাউন্ড। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এ সময় জনসভায় আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। গতানুগতিক ধারার রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, নারীদের কর্মহীন রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? কি ভাই, আমরা যদি সমালোচনা করার সময় যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমি 17 বছর পর
যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। তারেক রহমান বলেন, দেশের মানুষ গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেতে এবং পরিবর্তন আনতে জীবন দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড় সমতল, সবাইকে নিয়ে দেশ গড়বে। আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। ৭১ সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারেক রহমান। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুঁজবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারির নির্বাচনের দিন কেউ যাতে ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভার জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নির্বাচনী জনসভায় যে নির্দেশনা দিয়েছেন, মাঠে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। চট্টগ্রামের সব পথই যেন রবিবার মিলেছিল মহানগরীর পলো গ্রাউন্ড মাঠে। এই সমাবেশ আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে এগিয়ে নেবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। ভোর থেকেই নানা বয়সী মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। অনেকে ঢোলের বাদ্যের তালে তালে নানা স্লোগান দিতে দিতে আসেন সমাবেশে। জনসমুদ্রে রূপ নেয় সমাবেশ স্থল। কোরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল 10:30টায় শুরু হয় সমাবেশ। পলো গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে। পলো গ্রাউন্ড মাঠের বাইরে আশপাশের বিআরটিসি মোড়, সিআরবি মোড় এবং টাইগার পাস মোড়ে লোকারণ্যে পরিণত হয়। আগামী দিনে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের প্রত্যাশায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নারী অংশ নেন সমাবেশে। নারীদের অধিকার নিশ্চিতের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও স্বাবলম্বী হওয়ার দাবি তাদের। এদিকে সমাবেশে পার্বত্য উপজাতি সম্প্রদায়ের লোকজনও অংশ নেন। সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবার আশা তাদের। পলো গ্রাউন্ড মাঠে 2012 সালের 9 জানুয়ারি অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রেখেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সমাবেশ হয়েছিল শরণাতীতকালের সর্ববৃহত্তম সমাবেশ। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে সফল হলো তারেক রহমানের উপস্থিতিতে রবিবারের সমাবেশটিও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ করতে তরুণদের পরামর্শ চান তিনি। পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তারেক রহমান জানান, নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। বায়ু দূষণ রোধে 5 বছর
50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে 1 লাখ হেলথ কেয়ার নিয়োগ করা হবে, যার 80 থেকে 82% থাকবে নারী হেলথ কেয়ারার। প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারা দেশে সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান দেবে, যেন সামান্য সমস্যা নিয়ে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে না হয়। দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট করবো, যাদের যে ফার্মাসিস্ট যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব, বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিবো ডাক্তারের কাছে, পরশু নিবো ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বাড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারেরা যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছেই জনগণ নিরাপদ, কখনো আমানতের খেয়ানত হবে না। যাকে খুশি তাকে ভোট দিলেও স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান তার। বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত ছিল স্বাধীনতার বিরোধী। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সারান্দর ইউনিয়নের নির্বাচনী গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণ কাজ করতে চায় বিএনপি। পরিবারে মায়েদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যা একটি পরিবারের আর্থসামাজিক খুঁটি হয়ে দাঁড়াবে। কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার বীজ পেয়ে আরও সামনে এগিয়ে যাবে। এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন সহ বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান মহাসচিব। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই। যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড দেখে ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন, আশঙ্কা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। জুলাই যোদ্ধাদের ভোটের বক্সে হাত দিলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঢাকায় 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণা জনসভায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার রাজধানীতে জামায়াত ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্য সমর্থিত ঢাকা 4, 5, 6 ও 7 নির্বাচনী জনসভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের নেতারা। এ সময় 11 দলীয় জোটের নেতারা জনগণকে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। এতে অংশ নিয়ে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা বিক্তার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো,
আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। এদিন ধূপখোলা মাঠে ঢাকা ৬ আসনের ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির আরও বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে ১১ দলীয় জোট। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। জামায়াতের আমির আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে। পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। জনসভার মধ্যে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। চকবাজার, লালবাগ। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যোগ দিচ্ছেন জনসভা ও প্রচারণায়। প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। রবিবার দিনব্যাপী রাজধানীর শাহজাহানপুরে নিজ নির্বাচনী এলাকায় অলিগলিতে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা প্রকাশ ব্যক্ত করলেও কিছু দল ও সরকারের কিছু মহলের বক্তব্য ও তৎপরতা সন্দেহজনক বলে অভিযোগ করেন তিনি। মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই, এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলো যে মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড নাগদারপাড়ে নির্বাচন অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা ৯ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নই তার লক্ষ্য। ব্যালটের মাধ্যমে নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব। আমরা এলাকা ভিত্তিক যাব, মাঠের মধ্যে বসবো, ঘন্টার পর ঘন্টা আলোচনা করব কোন কাজটা আগে আমাদের করতে হবে। এদিকে ঢাকা ১৬ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি প্রার্থী আমিনুল হক। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি এলাকাকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্তের প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই নিম্নয়ের মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে। তাদের আমি যদি আল্লাহর রহমতে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, সবার আগে আমি আমার এই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব। দক্ষিণখান ৪৯ নম্বর গাওয়াইর বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৮ আসনে বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। নির্বাচিত হলে দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে কাজ করবেন বলে জানান তিনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কুমিল্লার সোয়াগাজী সমাবেশ স্থলে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, কৃষকদের ঋণ ৫,০০০ টাকা কৃষক ঋণ, পুরা ঋণ, এবং ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি। আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে। এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে। আপনাদের বিভিন্ন এনআইট সড়ক, সুমন আপনাকে সরতে হবে, দে ওয়ান্ট টু সি মি। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে। এরকম সমস্যা আছে না? আচ্ছা, তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে, সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এরকম কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, শুনবেন? আমার কয়েকটি পরিকল্পনার কথা,
যেই পরিকল্পনাগুলো স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। রাজনৈতিক বিভাজন করলে আওয়ামী লীগের সুবিধা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। রাজনৈতিক পরিবেশ যারা অস্থিতিশীল করতে চায় তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক সহাবস্থান রাখতে জামায়াতের প্রার্থীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বিভাজন হলে প্রতিবেশী দেশ থেকে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলেও জানান বিএনপি মনোনীত এই প্রার্থী। একই সাথে বলেন, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ অর্থায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা ১৭ আসনের সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তার একটা বক্তব্য অত্যন্ত প্রচার হয়েছে যে সে বলছে ঢাকা শহরের সব প্রার্থীদের সাইজ করে দিবে। সাইজ শব্দটার অর্থাৎ কি? তাহলে কি তারা এখন ভায়োলেন্স ইনসাইট করছে? তো আমরা তো আর ভেসে আসি না, আন্দোলন সংগ্রাম আমরাও করেছি। স্বাধীনতা বিরোধীদের রাজাকারদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম, ঠিকই আছে, এবং আমরা উদারতা দেখিয়েছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার ফলেই তো তারা আবার রাজনৈতিক নিবন্ধন ফেরত পেয়েছিল। প্রার্থী ভোটার সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে আলোচনা শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধিদের আশা নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে। রিপোর্ট করছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে ইসি। রবিবার সকালে ঢাকার একটি হোটেলে এ বৈঠকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনার। এই সময় পোস্টাল ভোট, আইন শৃঙ্খলা সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চান কূটনীতিকরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য গত কয়েক মাস ধরে তাদের কর্মকাণ্ড এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে অনেক ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা সহ নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে আমরা আশ্বস্ত হয়েছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে ইসি। পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট, কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কী প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হবে। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। সিসি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সব ব্যবস্থা করা হবে। আমরা এখানে যে আর্মি ডিপ্লয় করব, বিজিবি ডিপ্লয় করব, র্যাব ডিপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল the huge deployment will be there. আমাদের তরফ থেকে we will do our best to ensure a safe environment for the voters এবং এটা ইনশাআল্লাহ আমরা পারবো। এবার নির্বাচন পর্যবেক্ষণে 83 বিদেশি প্রতিষ্ঠানকে ইসি আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত নিশ্চিত করেছে 36টি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্য একটি অনুষ্ঠানে বিবৃতি দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ বিস্মিত এবং হতবাক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, পলাতক শেখ হাসিনা, যিনি মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23 জানুয়ারি দিল্লিতে একটি অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান। তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। নীলফামারীতে প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর ফলে হাসপাতাল তৈরিতে চীনের সাথে চুক্তির সুযোগ তৈরি হলো। রাজধানীর শেরেবাংলা নগরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ২৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১৪টি নতুন প্রকল্প, এতে ব্যয় ধরা হয়েছে ৪৫,১৯১ কোটি টাকা। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫,০০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়। বাতিল করা হয় উন্নয়ন সহযোগীর ঋণের পরিষ্কার বায়ু প্রকল্পটি। এই প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, সামাজিক শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদেশি ঋণ নির্ভর থেকে বেরিয়ে আসতে চায় সরকার। উপদেষ্টা জানান, যেসব প্রকল্পের মেয়াদ জুন-জুলাইয়ে শেষ হওয়ার কথা, তাদের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ না হলে অর্থায়ন বন্ধ করবে সরকার। এই হাসপাতালটা যেই মানের, তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে, কারণ ওই পুরো ভৌগোলিক এলাকায় এর থেকে এই মানের হাসপাতাল থাকবে না। আর এটা সম্পূর্ণ বাংলাদেশের কিছু অর্থায়ন আছে, কিন্তু আসলে অধিকাংশ অর্থায়নই ২০০০ কত কোটি টাকা ছিল, ২৫০০ কোটি টাকার প্রকল্প এটা আমরা পাশ করে দিয়েছি। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, জুলাই বিপ্লবের পর গত ১.৫ বছরে নিত্যপণ্য আমদানিতে কোনো শুল্ক বাড়ানো হয়নি, বরং বেশ কিছু পণ্যের শুল্ক কমানো হয়েছে। ৩৪,৫০,০০০ করদাতা অনলাইনে রিটার্ন জমা দেয়া ৪৩০ কোটি টাকার বাড়তি রাজস্ব আয়ের তথ্য দেন তিনি। রবিবার কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, ফল আমদানিতে শুল্ক বাড়ায়নি এনবিআর, ডলারের তুলনায় টাকার অবমূল্যায়নে দাম বেড়েছে। তিনি জানান, পণ্য খালাস প্রক্রিয়া সহজ করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চ ট্যারিফ কমিয়ে যুক্তিসঙ্গত করার আশ্বাস দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশন প্রকল্প সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর এই প্রকল্পে দেশীয় পরামর্শকরাই নিয়োগ পাবেন। এ ধরনের প্রকল্পে ৪০০ কোটি টাকা পরামর্শক ব্যয় সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন তিনি। রাজস্ব ঘাটতি কমাতে সরকারি চেষ্টা অব্যাহত থাকলেও এনবিআর এর হাতে কোনো ম্যাজিক নেই বলেও মন্তব্য করেন তিনি। সুতাম সুবিধা বাতিলের গত ১.৫ বছর আমরা ট্যারিফ বাড়াই নাই, বরং এটা আপনি এই বাংলাদেশের রাজস্ব বোর্ডের আগের ইতিহাসে দেখেছেন কিনা, যে গত কয়েক সময় আমরা বিশেষ করে জনস্বার্থ নিশ্চিত করার জন্য চাল আমদানি, পেঁয়াজ আমদানি, আলু আমদানি, ডিম আমদানি, সয়াবিন আমদানি, বিভিন্ন রকম ভোজ্য তেল, ক্যানোলা অয়েল, সব কিছুর উপর ডিউটি আমরা কমিয়ে দিয়েছি। এবং এগুলো করেছি, কিন্তু কোনো অবস্থাতেই আমরা চিন্তা করি না এগুলো কমালে আমার এত হাজার কোটি টাকা রেভিনিউ কমে যাবে। আমরা বলেছি এটা জনস্বার্থের প্রয়োজন, এবং সেটা ডেফিনেটলি যেটা বললাম। সুতা আমদানিতে বন সুবিধা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী উল্লেখ করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ। অন্যথায় তৈরি পোশাক শিল্পের রপ্তানি ২০ থেকে ২৫% ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা সংগঠনটির সভাপতি মোফাজ্জল হোসেন পাভেলের। সংকটের মুখে দেশের তৈরি পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি করেন। তারা জানান, বন সুবিধা বাতিল হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি, কর্মসংস্থানে পড়বে নেতিবাচক প্রভাব। এটা জেনে বুঝে পোশাক শিল্পকে মরণ ফাঁদে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। সংগঠনটির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ পিন্টু বলেন, সুতা আমদানি নিয়ে সৃষ্ট জটিলতা দূর করতে সব পক্ষের সাথে আলোচনার তাগিদ দেন। বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাভেল জানান, নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সুবিধা নিশ্চিত না করে সুতার উপর শুল্ক বসানোর সিদ্ধান্ত বহাল রাখলে $50 বিলিয়ন পোশাক রপ্তানির স্বপ্ন ভণ্ডুল হবে। সরকারকে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত না থেকে ব্যবসায়িক পরিবেশ উন্নত করার তাগিদ দেন সংগঠনটির নেতারা। আমি তাকে কোনো প্রণোদনা দিচ্ছি না, আমি তাকে কাজ করার ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি না, তার কস্ট বেড়ে যাচ্ছে। আর আমি এখানে মাথায় গুলি ধরে পিস্তল ধরে আমি বলতেছি তুমি তার কাছ থেকে কিনতে হবে। আরে ভাই, তার কাছে তো আমি কিনে আমি তো অর্ডারই পাবো না, সে তো অর্ডার পাবে না। যদি এইটা এনভিআর এটাকে অ্যাপ্রুভ করেন তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারেন। আমরা যদি এইটা অ্যাপ্রুভ করেন তাহলে আমি একটা কথা বলবো, এইটা অ্যারাউন্ড রাফলি 20-25% এটা ড্রাস্টিক্যালি ইম্প্যাক্ট করবে। কেন ইম্প্যাক্ট করবে? কারণ আমরা কম্পিটিটিভ মার্কেট থেকে ছিটকে পড়ে যাব। অনুরোধ থাকবে পরবর্তী সরকারের কাছে
যে সবার সমস্যা শুনে একটা সিদ্ধান্ত আসুক, সবাই যেন সাস্টেইন করতে পারে, সেটাই হবে লক্ষ্য। এবং সেই দূরদর্শিতা যদি নতুন সরকার দেখাতে পারে তাহলে এই শিল্প যে বেঁচে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে অবস্থান সরকারের। বাগেরহাটের ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যু ও তাদের মরদেহ যশোর জেলা কারাগারের ফটকে নেয়ার বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে এমন মন্তব্য করেন তিনি। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া নাই, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। বলেন আমি কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন, সবাই আপনি মনে করেন কিনা, কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি মনে করেন কিনা, আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আবার সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচন বিতর্কিত করতে পারবে না, মনে করেন সাবেক বিচারপতি এম.এ. মতিন। রাজধানীর এফডিসি মিলনায়তনে এক বিতর্ক প্রতিযোগিতায় সাবেক এই বিচারপতি বলেন, দেশের সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী কোনো দেশ এই নির্বাচন ভণ্ডুল করতে পারবে না। গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এই বিতর্কের আয়োজন করা হয়। বিতার্কিকরা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আরও বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এত বন্ধু বৎসল যে আমাদেরকে একদিনও নির্বিবাদে ঘুমাতে দেবে না, তাদের শপথ এটা। সুতরাং এই প্রতিকূল অবস্থায় যে ইলেকশনটা হচ্ছে, এ পর্যন্ত চলতে যাচ্ছে, কেবল যদি ইলেকশন হবেও না, কিন্তু এখন তো দেখা যায় এটা যে সার্টেনিটি হচ্ছে ইনশাল্লাহ আর কয়েকদিন পরে। সুতরাং এটা কেউই বাধা দিতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস ইলেকশন হচ্ছে এবং মানুষ যদি সজাগ থাকে তো কেউই এটাকে বানচাল করার চেষ্টা করবে না, সাহসও করবে না। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে ঢাকা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। যতই ষড়যন্ত্র হোক, নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার নামাজে জানাজা শেষে তিনি এসব কথা বলেন। ধানের শীষকে বিজয়ী করলে দেশ উন্নতি ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জানান, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম সহ অনেকে। সাতক্ষীরার কলারোয়ার পানিকাউরিয়া হাইস্কুল ফুটবল মাঠে নির্বাচনী জনসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা ১ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। নির্বাচিত হলে এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও কুশোডাঙ্গা ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করা হবে। একই সাথে সীমান্তবর্তী উপজেলা কলারোয়াকে মাদকমুক্ত করা হবে। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে খুলনায় জয়েন্ট পেট্রোল অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে নগরীর শহীদ হাদিস পার্কে বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ মহড়া হয়। এর আগে এক প্রেস ব্রিফিংয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতেই এ অভিযান। জানান, প্রার্থীদের যে কোনো অভিযোগ তদন্তে জুডিশিয়াল তদন্ত কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা সেল গঠন করা হয়েছে। নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নেতা নির্বাচনে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টিঘর গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে যার যার কেন্দ্র পাহারা দিতে তিনি কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান। আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড আকিজ এসেনশিয়াল প্রতিবারই বিয়েবাড়ি শিরোনামে তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালের
নতুন ক্যাম্পেইন শুরু করেছে। রাজধানীর আকিজ হাউসে আয়োজিত ক্যাম্পেইনটির উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন। উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, সিএফও সাবিহা ইয়াসমিন ও চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম সহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কূটনীতিক ও আন্তর্জাতিক কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হলো সাউদিয়া এয়ারলাইন্স ষষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট। সাউদিয়া এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় বিদেশি মিশন ও আন্তর্জাতিক সংস্থার ৩৫টি দল ৪৩টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে ২ দিনব্যাপী এই টুর্নামেন্টে। উত্তরার আর্ম পুলিশ ব্যাটালিয়ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি, ঢাকায় নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত আলেক্সান্দ্রো ডি মাসি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইনলেট। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর নজরুল বলেন, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি সকল জাতির মধ্যে শান্তি, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা। ক্রিকেট, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়া আইসিসির আচরণের সমালোচনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। আইসিসির ভিতরে সমস্যা দেখছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA। মানিক মাহমুদের রিপোর্ট। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আইসিসির এমন আচরণে আন্তর্জাতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে সংগঠকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আইসিসির আচরণে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও আইসিসির দ্বৈত নীতিতে ক্ষুব্ধ। বিশ্বকাপের মতো আসরে খেলতে না পারা টাইগার ক্রিকেটারদের জন্য বড় ক্ষতি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার তারকা জন্টি রোডস। বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানোয় আইসিসির ভেতরে সমস্যা দেখছে WCA। আমাদের যে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে দেশের সম্মান আগে, তবে বাংলাদেশের খেলতে না পারা বিসিবি ও সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে। সেখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে কেন আমরা খেলতে যেতে পারছি না। সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। মুস্তাফিজের বিষয়টা আমরা যদি ক্রিকেট বোর্ড, আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড বা IPL এর সাথে যারা জড়িয়ে আছেন তাদের সাথে বসে কথা বলে যদি এটাকে সমাধান করা যেত, তাহলে হয়তো আজকে এই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হয়তো নাও হতে পারে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার যে ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে আমি মনে করি যে আমার দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার উপর চাপিয়েছেন আমিনুল। সাকিবকে হঠাৎ করে কেন্দ্রীয় চুক্তিতে রাখা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মনে করেন তিনি। ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই, কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা, যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সালমান আগার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে PCB। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চান তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে, হুঁশিয়ার করলেন দুর্নীতি করলে টুটি চেপে ধরা হবে।
কখনো আমানতের খেয়ানত করবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডক্টর শফিকের। নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টার আশ্বাস সিইসির। বিদেশি কূটনীতিকদের আস্থা প্রকাশ। দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশ সরকার, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসের উস্কানির তীব্র সমালোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।